হ্যালো, জি স্যার। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমাদের তো 45 স্টুডেন্ট জয়েন করেছে। শুরু করে দেব? মিঠু, মিঠু আছো না এখানে? মনোয়ার? ও, তোমার সাউন্ডটা কম শোনা যায়। হ্যাঁ স্যার। এখন কি শুরু করে দেব? জি স্যার, করে দেন স্যার। এখন একটু প্রেজেন্টটা কমে গেছে, এখন কম ক্লাস করে একটু 60 থেকে হাইস্ট। ওকে, ঠিক আছে। তো তার আগে স্যার একটা প্রশ্ন ছিল স্যার একটু। হ্যাঁ, অবশ্যই বলো। স্যার মানে প্রশ্ন আসলে পড়াশোনার মানে এই মানে সিলেবাস বিষয় না, সেটা হচ্ছে কি মানে এইচএসসি তে তো আপনার ওই যে দেখলাম যে অটো পাশেরই করতেছে, মানে এখন ওদের তো বের হয়ে গেল, কিন্তু আমাদের কি হবে? ভার্সিটি তো আর এবছর খুলতেছে না। না আমাদের কি এরকম কোনো কিছু হওয়ার আলোচনা হয়েছে নাকি? মানে ভার্সিটি তো আর এবছর খুলবে না, তাহলে তো আমরা একটা বিপদে পড়ে যাবো বড় সরে একটা। ওটা তো খুব মানে খুব বড় কোশ্চেন। আমি এত ছোট মানুষ এত বড় কোশ্চেনের উত্তর দিতে পারবো না। তো এমনি ইউনিভার্সিটিতে বিভিন্ন সময়ে প্রশাসনিক লেভেলে এটার সলিউশনের ব্যাপারে কথা হয়েছে। তো খুব সম্ভবত এখন এটার ব্যাপারে ডিসিশন হবে, এবং হয়তো শিগগিরই ডিসিশন হবে, কারণ এটা আমাদের আগামীকালকেও চেয়ারম্যানদের সাথে আর মানে হয়তো আগামীকাল বা পরশু প্রশাসনের বড় মিটিং হতে পারে। ওখানে হয়তো ডিসিশনটা হবে না, কিন্তু ওখানে এই কথাগুলো আসার চান্স আছে। আর এমনি আমি যতটুকু বিভিন্ন সময় শুনেছি, এটা নিয়ে আসলে খুব সবারই আগ্রহ আছে এটার একটা সলিউশনের ব্যাপারে। তো এই এই আমার ধারণা যে এটা খুব তাড়াতাড়ি একটা সলিউশনের দিকে যাবে। কিছু না কিছু তো হবেই, কারণ অনেকের পরীক্ষা আটকে আছে। হয়তো একটা পরীক্ষা বা দুইটা পরীক্ষার জন্য আটকে আছে। তো এটার একটা উইন্ডো নিশ্চয়ই ওপেন হবে, কিভাবে এটা করা যায়। ও জি স্যার। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। বলো তো আমরা গত ক্লাসে কোন পর্যন্ত ছিলাম? এই টেবিলটার মধ্যে ছিলাম। হ্যাঁ স্যার, এটা এখানে ছিলেন স্যার। ওকে, গুড। এটাকে টেবিল বলা যাবে না, এটা একটা ট্রি স্ট্রাকচার। তো আমরা কম্পিউটার মেমোরি নিয়ে কথা বলতেছিলাম। আচ্ছা, নরমালি আমরা মেমোরি বলতে কি বোঝাই? মেমোরি বলতে নরমালি আমরা যখন মেমোরির কথা বলি, আমরা র্যাম কে বোঝাই, র্যান্ডম র্যাম কে বুঝি, অ্যাক্সেস র্যাম মেমোরি। র্যাম মেমোরি, জি স্যার। তো এখানে অনেক ধরনের মেমোরি আছে। এই মেমোরির টেকনিক্যাল বা টেকনোলজিক্যাল যে এক্সপানশনটা, এই এক্সপানশনটা দেখলে মনে হয় যে র্যামে টেকনোলজিক্যাল এক্সপানশনটা একটু বেশি হয়েছে, অন্যগুলোতেও হয়েছে। হ্যাঁ, অন্যান্য মেমোরিতেও টেকনোলজি ডেভেলপ করতেছে, বাট আমরা যেহেতু র্যামটাকে খুব বেশি ব্যবহার করি, বেশি ব্যবহার করি বলতে যে আমরা যেহেতু র্যামের স্পিড নিয়ে, র্যামের সাইজ নিয়ে বেশি কনসার্ন, কম্পিউটারের প্রসেসিংয়ের
যেহেতু একটা মেজর কন্ট্রিবিউশন হলো র্যামের, সেজন্য আমরা র্যামের এক্সপানশনটাকে হয়তো বেশি একটু নজর দেওয়ার চেষ্টা করি। হার্ড ডিস্ক স্লো বা ফাস্ট হলো এতে আমাদের চলে যায়, কারণ হার্ড ডিস্কটা খুব যে র্যামের মতো যেভাবে প্রসেসরের কাজের সাথে র্যাম যতটা ওতপ্রোতভাবে জড়িত, হার্ড ডিস্কটা বা অন্যান্য মেমোরিগুলো ঠিক অতটা ওতপ্রোতভাবে হয়তো জড়িত না, যদিও ক্যাশ রেজিস্টার এদের কথা আলাদা। তো যার জন্য আমরা এখানে বেশি কনসেন্ট্রেট করি। তো আমি গত ক্লাসে সম্ভবত এদের ইলাবোরেশনগুলো বলেছিলাম, যে আবার একটু এখান থেকে শুরু করি। যে র্যাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রম হলো রিড অনলি মেমোরি। র্যামের আবার টেকনিক্যালি দুই ধরনের র্যাম আছে, টেকনিক্যাল ডিফারেন্স বা এদের কিভাবে কাজ করে তার উপর। একটা হলো স্ট্যাটিক র্যাম, যেটাকে বলে এস র্যাম। এস আরেকটা আছে নিচে, সেটা আবার স্ট্যাটিক না, মানে ওইটা দ্যাট এস ইজ নট ফর স্ট্যাটিক। তারপর হলো ডি র্যাম, ডাইনামিক র্যাম। তারপরে এসডি র্যাম, এই এসটা স্ট্যাটিক না, এটা হলো সিঙ্ক্রোনাস ডাইনামিক র্যাম, ডি র্যামের ভাগ। তারপরে র্যামবাস ডাইনামিক র্যাম, ডিডিআর, এসডি র্যাম। ডিডিআর স্ট্যান্ডস ফর ডাবল ডাটা রেট, আর এসডি র্যাম আগের মতোই সিঙ্ক্রোনাস ডাইনামিক র্যাম। ডিডিআর মানে 1 2 3 4, এগুলো বিভিন্ন ধরনের জেনারেশন আছে, 1 2 3 4, বিভিন্ন সময় বিভিন্ন আপগ্রেডেশন হয়েছে। ইউজুয়ালি DDR1 থেকে DDR2টা ডাবল স্পিডটা বা থ্রুপুটটা বা কাজের পরিমাণটা ডাবল করার চেষ্টা করেছে। তারপরে 2 থেকে 3-তে ডাবল, 3 থেকে 4-এ ডাবল, টেকনোলজি একটু এনহ্যান্স করে ডাবল করার চেষ্টা করেছে। এগুলো হলো ইন্টারনাল মেমোরি বা মেইন মেমোরি বা প্রাইমারি মেমোরির লিস্ট। স্যার ওজাইফা আমিম, হ্যাঁ বলো। স্যার র্যামে কি ধরনের ডাটা সংরক্ষিত হয় আর রমে কি ধরনের ডাটা সংরক্ষিত হয়? এখানে ডাটা আসলে সংরক্ষিত হয় না, ডাটাটা ফর দ্য টাইম বিং টেম্পোরারিলি র্যামের মধ্যে থাকে, আর রমের মধ্যেও ডাটাটা থাকে পার্মানেন্টলি। রমের মধ্যে ডাটাটা থাকে পার্মানেন্টলি, কিন্তু র্যামের মধ্যে পার্মানেন্টলি থাকে না। র্যামের মধ্যে যদি পাওয়ার চলে যায়, আমাদের ইলেকট্রিক সাপ্লাই যদি না থাকে, র্যামের ডাটাটা ক্লিয়ার হয়ে যায়, ইরেজ হয়ে যায়, আমরা এই ডাটাটা হারিয়ে ফেলি। কিন্তু রমের মধ্যে পার্মানেন্টলি ডাটাটা সংরক্ষিত হয়। রমের টেকনোলজিগুলো আমরা দেখব যে কি ধরনের রম আছে, যেমন আমরা সিডিকেও বলি সিডি রম, কারণ সিডিতে ডাটাটা আমরা রাখলে, পাওয়ার না থাকলে সিডি ডাটার সাথে পাওয়ারের কোনো সম্পর্ক নাই। যার স্যার জন্য বলো। স্যার ওই ক্যাচেটা স্যার তো মনে হয় কোনো ডেডিকেটেড মেমোরি না, মানে আমরা যখন অ্যাপ্লিকেশন চালাই তখন দেখি যে হয় র্যাম না হলে রমের স্পেস মানে দখল করে ক্যাচে ফাইলগুলা। ক্যাচে ডিলিট করলে র্যাম অথবা রম ওইটা ফ্রি হয়ে যায় স্যার। ওইটা ক্যাচের বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হতো। ওকে, আমরা নিচে বসে আসবো। তো ক্যাশ মেমোরিটা হলো বা ক্যাশে মেমোরি, এটা হলো আমাদের ডাটা বেসিক্যালি থাকে হার্ড ডিস্কে। হ্যাঁ, কম্পিউটার যখন অফ হয় তখন ডাটাটা থাকে কোথায়? এই ধরো তোমার একটা ফাইল আছে, ছবি আছে, এখানে যত ধরনের মেমোরির কথা বলা আছে, ক্যাশ মেমোরি, র্যাম, রম, হার্ড ডিস্ক, হ্যাঁ, বা এই জিনিসগুলো আছে। তো আমরা কমনলি যেটা ইউজ করি সেটা হলো হার্ড ডিস্ক ড্রাইভ, এইচডিডি। এইচডিডির মধ্যে আমাদের টিপিক্যালি আমরা যে ডিভাইসটা ইউজ করি সেটা হলো হার্ড ডিস্ক ড্রাইভ, যেখানে আমাদের ছবি, ফাইল, এই বিষয়গুলো থাকে, এই কন্টেন্টগুলো থাকে।
আমরা যখন কম্পিউটার অন করি, অন করার সাথে সাথে আমাদের অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ 10, ফর এক্সাম্পল উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 বা লিনাক্সের অপারেটিং সিস্টেম বা যে অপারেটিং সিস্টেমগুলো আমরা ইউজ করি, ম্যাক ওএস, তো ওই অপারেটিং সিস্টেমটা হার্ড ডিস্কেই থাকে। এটা তো একটা সফটওয়্যার, এটা হার্ড ডিস্কেই থাকে। হার্ড ডিস্ক থেকে এটা র্যামে আসে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে। তারপর যখন প্রসেসর কোনো কিছু প্রসেস করতে চায়, কোনো ডাটা বা কোনো একটা ইনস্ট্রাকশন প্রসেস করতে চায়, যে ডাটাটা এই মুহূর্তে প্রয়োজন, এই মুহূর্তে যে ডাটাটা প্রয়োজন, এই ডাটাটা সে ক্যাশেতে নিয়ে যায়। তারপরের মুহূর্তে যেটা প্রয়োজন সেটা প্রথমে ক্যাশেতে খোঁজে, ক্যাশ মেমোরিতে খোঁজে। খুঁজে পেলে ভালো কথা, না পেলে র্যামের মধ্যে আসে। র্যামে না পেলে আমাদের সেকেন্ডারি স্টোরেজ, যে হার্ড ডিস্ক, ওখান থেকে ডাটাটা নেয়। তো কন্টিনিউয়াসলি যে ঘটনাটা ঘটে, যে ডাটাটাই প্রসেসর প্রসেস করে সেটা সাধারণত প্রথমে ক্যাশেতে খোঁজে, ক্যাশ মেমোরিতে থাকে। মানে যে ডাটা বা যে ইনস্ট্রাকশনটা এইমাত্র ব্যবহার হয়েছে, যে ডাটাটা বা খুব বেশি ব্যবহার হয়, ওইটা 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 ক্যাশেতে থাকে, ক্যাশ মেমোরিতে থাকে। যেমন আমরা যখন ইন্টারনেট ব্রাউজ করি, কি ব্রাউজ করি, কোন কোন পেজ ব্রাউজ করি, এগুলোর জন্য একটা ক্যাশে আছে, যেটা আমরা ইউজ করে ফেলছি বা মনে হয় যে এটা হয়তো সামনে আবার লাগবে, ওইটা ওখানে থাকে। তো ক্যাশ মেমোরি হলো এক ধরনের, কি বলবো, বাফারের মতো, যে এইখানে মানে রিসেন্ট একটা ইনফরমেশন থাকে, সো দ্যাট ইফ উই নিড ইট এগেইন উই ডু নট নিড টু গো টু দি র্যাম অর দি সেকেন্ডারি স্টোরেজেস। এটা একটা গুড আইডিয়া, টেকনিক্যাল সেন্সে এটা অনেক ইম্পর্টেন্ট একটা আইডিয়া, বিকজ তুমি এমনিও তো দেখো, মানে আমরা আমরা যদি ন্যাচারালি দেখি, আমরা হয়তো কিছু কিছু কাজ রেগুলারলি করি, ফ্রিকুয়েন্টলি করি, সেই কাজগুলোকে যদি আমরা ফাস্টার করতে পারি, ফার্স্ট জায়গায় রাখতে পারি, ধরো আমরা প্রতিদিন দাঁত ব্রাশ করি, প্রতিদিন খাই, প্রতিদিন, মানে কিছু কিছু কাজ কিন্তু আমরা রেগুলার করি। সো এই রেগুলার কাজগুলো, যেমন পড়ালেখা, আমরা যদি রেগুলার করি, এই পড়ালেখাটা যত ইজিয়ার করা যায়, পড়ালেখার এনভায়রনমেন্ট এখন যদি এমন হয় যে পড়ালেখা করার জন্য আমার গাছে উঠতে হবে, অনেক কঠিন একটা এনভায়রনমেন্ট মানে তৈরি, মানে ফেস করে পড়ালেখা করতে হবে, তাহলে পড়ালেখাটা আমরা খুব বেশি করতে পারবো না। আবার যদি মনে হয় যে পড়ালেখা, যেমন আমি একটা ক্লিক করলে আমি আমার সব ম্যাটেরিয়াল পেয়ে যাচ্ছি, লাইক ইউটিউব বা গুগল, হোয়াট এভার, তাহলে আমাদের পড়ালেখা করাটা সহজ হয়। যেমন ধরো ফেসবুক কেন আমরা এত বেশি এডিক্টেড? যদি ফেসবুক ব্যবহার করার জন্য আমাদের গাছে উঠতে হতো, তাহলে কিন্তু ফেসবুক এত পপুলার হতো না। সো ইট মেক সেন্স যে আমরা যে কাজটা খুব বেশি ব্যবহার করব, এটাকে যদি কোনো ফাস্টার জায়গা রাখা যায়, ইজিয়ার এনভায়রনমেন্ট, যেখান থেকে অ্যাক্সেস করতে পেতে রাখাটা সময় বেশি লাগবে না, সেই জায়গায় যদি রাখা যায়, তাহলে আমাদের ওভারঅল কাজের পরিমাণ বেড়ে যাবে। সেই ডাটাটাই ক্যাশেতে রাখা হয়। সো ক্যাশ মেমোরি একটা বাফারের মতো কাজ করে। তো এইখানে যদি আমি তোমাকে একটু কম্পারেটিভলি কথাটা বলি, যে ক্যাশ মেমোরি, র্যাম, রম, এদের মধ্যে ক্যাশ মেমোরি হলো ফাস্টেস্ট, ক্যাশ মেমোরি সবচেয়ে বেশি ফাস্ট, তারপরে হলো র্যাম। আমরা র্যাম থেকে অ্যাক্সেস করতে পারি, বাট র্যাম থেকে ইউজুয়ালি কোনো একটা ডাটা প্রসেস হওয়ার জন্য যে রিসেন্ট বাফারটা থাকে ক্যাশ মেমোরিতে। তোমার অ্যান্সার পেয়েছো? জি স্যার। ওকে, এখন আমরা যদি এক্সটার্নাল স্টোরেজ, এটাকে এক্সটার্নাল স্টোরেজ বা স্টোরেজ মিডিয়া বা সেকেন্ডারি মেমোরি বা নন ভোলেটাইল মেমোরি, অনেক নামেই ডাকা হয়। তো এই এক্সটার্নাল স্টোরেজগুলোর মধ্যে আছে হার্ড ডিস্ক ড্রাইভ, এসএসডি। হার্ড ডিস্ক ড্রাইভ, এটার অ্যাব্রিভিয়েশন হলো এইচডিডি। এসএসডি হলো সলিড স্টেট ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ।
যেমন সিডি ফর কম্প্যাক্টেড ডিস্ক, তারপরে ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস, এটাকে আমরা ফ্ল্যাশ মেমোরি বলি। তো এইগুলো হলো বড় মানে মোটা দাগে যে ক্লাসিফিকেশন আছে মেমোরি। এখন আমরা একটু ডিটেইলে যাই যে ক্যাশ মেমোরি। এটা ভেরি হাই স্পিড সেমিকন্ডাক্টর মেমোরি হুইচ ক্যান স্পিড আপ দি সিপিইউ। আমি একটু আগে বলেছি যে এইটা সিপিইউ কে এইড করার জন্য, সিপিইউ কে সাপোর্ট দেওয়ার জন্য এক ধরনের মেমোরি, এবং এটা অনেক হাই স্পিডের। আমি প্রসঙ্গত প্রায়ই মজা করে বলি, ধরো তোমরা কত কিলোমিটার স্পিডে দৌড়াতে পারো? 10 কিলোমিটার। এখন তোমাকে যদি একটা বোঝা দিয়ে দেওয়া হয় যে 20 কেজির একটা ব্যাগ আছে, এবার দৌড়াও, কয় কিলোমিটার ব্যাগে দৌড়াতে পারবে? বা তোমাকে যদি 5 কেজির একটা বোঝা দিয়ে দেওয়া হয়, তাহলে কি তুমি 10 কিলোমিটার স্পিডে দৌড়াতে পারবে? নো ওয়ে। এখন ধরো প্রসেসর হলো সবচেয়ে ফাস্টেস্ট একটা ডিভাইস, সে প্রতি সেকেন্ডে সে বিলিয়নস অফ অপারেশন করতে পারে, বিলিয়নস অফ না হলেও বিলিয়নের কাছাকাছি অপারেশন করতে পারে প্রতি সেকেন্ডে। অপারেশন বলতে ধরো যোগ অপারেশন, একটা যোগ অপারেশন। তো সে যদি 1 সেকেন্ডে 1 বিলিয়ন অপারেশন করতে পারে, যোগ অপারেশন করতে কি লাগবে বলো তো? যাদেরকে যোগ করবে তাদেরকে লাগবে না? যে নাম্বারগুলো যোগ করবে নাম্বারগুলো তো দিতে হবে প্রসেসরকে। প্রসেসর যোগ করে ঠিক আছে, তো প্রসেসর যোগ করার জন্য তাকে নাম্বারটা সাপ্লাই দিতে হবে। সাপ্লাই দিবে কি? ধরো যে সাপ্লাই দেয় সে যদি অনেক স্লো হয়, যে সাপ্লাই দেয় তার উপর কিন্তু প্রসেসর ডিপেন্ডেন্ট, তাই না? যদি ডাটা না আসে তাহলে তো প্রসেসরের কোনো কাজ নাই। প্রসেসর যদি কাজটা করতে হয় তাকে ডাটা সাপ্লাই দিতে হবে। সাপ্লাইটা কে দিবে? সাপ্লাই দিবে মেমোরি ডিভাইসগুলো। এখন ধরো ওই যে বিল্ডিং করার জোগালি দেখছো তোমরা? ওই যে মাথায় করে করে কংক্রিট বা মিক্সারটা নিয়ে যায়। জি স্যার। তো এখন ওখানে উপরে যে কংক্রিটটা ঢালবে তাকে যদি প্রতি মিনিটে একটা কি বলে আমি জানি না যে যে জিনিসটা মাথায় করে নিয়ে যায় পট বা যে ঝুড়ি, এটা যদি প্রতি মিনিটে একটা দেয় তাহলে এক ধরনের কাজ হবে, প্রতি মিনিটে যদি 2 বার দেয় তাহলে এক ধরনের কাজ হবে, প্রতি মিনিটে যদি 3 বার দেয় তাহলে এক ধরনের কাজ হবে। এখন যদি যে জোগালি দেয় সেখানে যদি একজন মানুষ থাকে তাহলে দেখা যায় 5-10 মিনিটেও একটা পাওয়া যাবে না। তোমরা দেখেছো ওখানে কয়জন মানুষ থাকে? একদম সিরিয়ালি 15-20 জন মানুষ থাকে। আমরা 15-20 জনকে ইউজ করি এই জোগালিটা দেওয়ার জন্য, সাপ্লাইটা দেওয়ার জন্য। এখানে যদি একজনকে ইউজ করতাম, সে উপর থেকে নিচে নামতো, তারপরে ওই ঝুড়িটা ফিল করতো, তারপরে আবার উপর উঠতো, তারপরে দিত, এখানে 10 মিনিট চলে যেত। তো এখানে যদি 10 জন মানুষ থাকে আমরা আশা করতে পারি হয়তো এখানে 10 গুণ ফাস্টার ডাটাটা সাপ্লাই দিতে পারবে, যোগান দিতে পারবে। একই জিনিস প্রসেসরের কাছে যদি ডেটা খুব হাই স্পিডে সাপ্লাই করা হয় তাহলে প্রসেসর বেশি ডেটা পাবে, সে বেশি কাজ করতে পারবে। আর নতুবা কি করতে হবে? একটা কাজ করে যোগ করে সে রেস্টে যাবে, চা খেতে যাবে বা ঘুমাবে, তারপরে আবার ধরো একদিন পর একটা ডাটা আসলো, ওই কাজটা করবে। সো আমরা যেহেতু এই ডিভাইসটা প্রসেসরটাকে হাই স্পিড প্রসেসর কিনেছি ফাস্টার কাজ করার জন্য, বেশি কাজ করার জন্য, যেমন আমি ফেসবুকের ডাটাও পাবো, আমি গুগলের ডাটাও পাবো, আমার ইমেইলের ডাটাগুলোও পাবো, মানে
অনেকগুলো প্রোগ্রাম একসাথে আমি যাতে চালাইতে পারি, আমার ক্যাপাসিটি আছে, প্রসেসরের ক্যাপাসিটি আছে অনেকগুলো প্রোগ্রাম চালানোর, but provided that you have to supply these related data from these applications. এই সফটওয়্যারগুলো থেকে যদি ডাটাগুলো ওখানে সাপ্লাই দিতে পারো, দেন জন্য প্রয়োজনীয় কাজটুকু করতে পারে। তো এই জন্যই এক ধরনের হায়ারার্কি তৈরি করা হয় অর্গানোগ্রামের মতো, যে প্রসেসরের সাথে আসলে কে ডিল করবে। এখানে অনেক ধরনের মেমোরি থাকে, কেউ অনেক স্লো, কেউ তার চেয়ে একটু ফাস্ট, তার চেয়ে একটু ফাস্ট। এই কাজের বা সাপ্লাই চেইনটাকে অ্যানালাইসিস করে বিভিন্ন ধরনের কি বলা যায়, সাপ্লাই চেইনের বিভিন্ন পোর্শনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মেমোরি দেওয়া আছে। এর মধ্যে প্রসেসরের সাথে নিয়ারেস্ট মেমোরি হলো ক্যাশ মেমোরি। যদিও রেজিস্টার থাকে ইনসাইডে প্রসেসরের বিল্ট ইন, বাট এটাকে অনেক সময় আমরা মেমোরি হিসাবে ট্রিট করি, বাট মোটা দাগে মেমোরির ক্লাসিফিকেশনে আনি না। এটা ছোট একটা ডিভাইস। স্যার, বলো রেজিস্টার আর ক্যাশ মেমোরির মধ্যে পার্থক্য কি? কি? রেজিস্টার আর ক্যাশ মেমোরির মধ্যে পার্থক্য কি? আচ্ছা, পার্থক্য একদম স্ট্রেট ওয়েতে দুইটা বড় পার্থক্য আছে। ক্যাশ মেমোরি সাইজে একটু বড়, কিলোবাইট বা মেগাবাইটের সাইজে, এখন মেগাবাইটের সাইজে থাকে। আর রেজিস্টার থাকে বিটে, 16 বিট বা 32 বিট। একটা রেজিস্টার 16 বিট বা 32 বিট, ধরো 32 বিটের বা 64 বিটের ডাটা রাখতে পারবে। 64 বিট মিনস 8 বাইট। আর ক্যাশ মেমোরি সেভারাল মেগাবাইটস ডাটা রাখতে পারে। 1 মেগাবাইট হলো 10 লক্ষ বাইট। এটা হলো সাইজের দিক দিয়ে একটা বড় পার্থক্য। আর স্পিডের দিক দিয়ে প্রসেসর যে স্পিডে কাজ করে, রেজিস্টার টিআর সেম স্পিডে কাজ করে প্রসেসরের সাথে। ক্যাশ মেমোরি কম্পারেটিভলি একটু স্লো হয়, বাট ফাস্ট এনাফ টু সাপ্লাই ডেটা টু দি প্রসেসর। এটা হলো মানে খুব বড় দুটো পার্থক্য দেখার মতো। তাহলে আমরা ক্যাশ মেমোরিতে আসি। তো এই ক্যাশ মেমোরিটা যেহেতু প্রসেসরকে কন্টিনিউয়াসলি, যেমন প্রসেসর কোনো এক কিছু খোঁজার, যে কোনো একটা ডাটা যখন খুঁজে সে প্রথমে ক্যাশ মেমোরিতে খুঁজে। সো ক্যাশ মেমোরি যদি ফাস্ট হয়, ক্যাশ মেমোরিতে ডাটাটা থাকলে সাথে সাথে সে সাপ্লাই দিতে পারে। এর জন্য ভেরি হাই স্পিডের প্রসেসর মেমোরি হয় সে। ইট অ্যাক্টস অ্যাজ এ বাফার বিটুইন দি সিপিইউ অ্যান্ড মেইন মেমোরি। It is used to hold those parts of data and program which are most frequently used অথবা most recently used। মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজ, যে ডাটাটা খুব বেশি ব্যবহার হয়, এটা কিন্তু আমাদের জীবনেও খুব ইম্পর্ট্যান্ট। যেমন ধরো তোমরা মানে এই এক্সপিরিয়েন্সটা তোমাদের আছে কিনা জানি না, আমরা যখন ছোট ছিলাম প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে, আমরা কিন্তু সব সাবজেক্ট মানে একই ধরনের এমফেসিস দিয়ে পড়তাম না। যার ম্যাথ ভালো লাগতো সে শুধু ম্যাথই করতে চাইতো, সে অন্য সাবজেক্টটাকে একটু মনে হয় যে কি বলবো, এটা এক ধরনের ফ্যাসিনেশন বা ভালোবাসার মতো বিষয়টা, যে তার ওইটা ভাল লাগে, কমফোর্টেবল, সে কনফিডেন্ট, সুতরাং সে ওইটাই বেশি করতে চায়, যার জন্য ওখানে তার ডেভেলপমেন্টটা অনেক ভালো হয়। দেখবে এখানেও যে ডাটাটা খুব বেশি ব্যবহার হবে, সেই ডাটাটা যদি আমি খুব ফাস্ট একটা ডিভাইসে রাখতে পারি, তাহলে আমার ওভারঅল কাজের পরিমাণ বেড়ে যাবে। আমি একটু আগে উদাহরণ দিলাম, যেমন ফেসবুক যদি খুব ইজিলি অ্যাক্সেসিবল না হয়, তাহলে ফেসবুকের এত ব্যবহার হবে না।
মোবাইল যদি এত ইজিলি অ্যাক্সেসিবল না হতো, মোবাইল এত ব্যবহার হতো না। ধরুন এইটা একটা কমন ট্রেন্ড, বিজনেস পলিসি বা হিউম্যান সাইকোলজি বা হিউম্যান কমফোর্টেবিলিটি, হোয়াট এভার ইউ সে, তুমি কোন কাজটা বেশি করবে, বেশি বেশি করবে, সেই কাজটা তুমি যদি ডিসাইড করতে পারো যে কোন কাজটা বেশি করলে আমার ফিউচার ভালো। যেমন ধরো তুমি আড্ডাবাজি পছন্দ করো, তুমি যদি বেশি আড্ডা মারো, জিন্দিগিভর আড্ডাবাজি থাকবে। তুমি যদি ধরো পড়াশোনা খুব পছন্দ করো, দেখা যাবে যে তুমি পড়াশোনার লাইনে অনেক বড় কিছু হয়ে গেছো। তুমি যদি পলিটিক্সে খুব সময় বেশি দাও, হয়তো পলিটিক্সে তুমি উন্নতি করবে, বাট এটার ব্যাপারে আমি কনফিডেন্ট না, কারণ এইখানে ডেফিনেটলি উত্থান পতন হয়। বাট কিন্তু পড়ালেখা এমন একটা জায়গা, যেটাকে আমি প্রায়ই বলি এটা হলো একটা স্বর্গীয় জায়গা। এটা আমার হয়তো সেন্স, কারণ এখানে পড়ালেখার সাথে কারোর সাথে কোনো কম্পিটিশন নাই, কোনো কিছু নাই, নিজের পড়ালেখা নিজে করব, আর যত পড়বো তত আমার উইন্ডো ওপেন হতে থাকবে, আমিও তত বেশি ডেভেলপ করতে পারবো। এখানে কারোর কম্পিটিশন নাই। তুমি যদি ধরো একটা সরল অঙ্ক করো, কোনো কিছু একটা শিখো, এমন না যে বই বাধা দিবে যে "এই, তুমি এত সরল অঙ্ক কেন করতেছো", তোমাকে অন্য কেউ বাধা দিবে না, তোমার ইচ্ছা মতো তুমি পড়াশোনা করতে পারো। সো যে কাজটা তোমার ফিউচারে অনেক বেশি হেল্প করবে, সেই কাজটা বেশি বেশি করা। এই টেকনোলজিটাই এখানে ব্যবহার করা হয় ক্যাশ মেমোরিতে। মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজ প্রোগ্রামটাকে বা ডাটাটাকে ওখানে রাখা হয়। তো ডাটাটা আসে থেকে ডেফিনেটলি আমাদের, আমরা বলেছি যখন কম্পিউটার অফ থাকে, র্যামের মধ্যেও ডাটা থাকে না, ক্যাশ মেমোরির মধ্যেও থাকে না, রেজিস্টারের মধ্যেও থাকে না, কিছু স্পেশাল রম থাকে, সেখানে একটু ডাটা থাকে। যেমন আমাদের বায়োস রম, কম্পিউটার যখন স্টার্ট করতে হয় তখন ওখানে কিছু, কম্পিউটার যে স্টার্ট করতে হবে, অপারেটিং সিস্টেমটা তো থাকে হার্ড ডিস্কে। তো হার্ড ডিস্কটাকে যে, হার্ড ডিস্ক থেকে যে অপারেটিং সিস্টেমটাকে লোড করতে হবে, মেমোরিতে নিয়ে আসতে হবে, এই কথাটা তো কেউ না কেউ বলতে হবে, তাই না? তো এই কথাটা বলার জন্য একটু সামান্য একটু প্রোগ্রাম থাকে, যেটা রমের মধ্যে থাকে, ওইটা কম্পিউটার অফ করলেও ওখানে ডাটাটা থাকে, প্রোগ্রামটা থাকে, কথাগুলো থাকে। আমরা যখন সুইচটা অন করি, সাথে সাথে ওই সার্কিট থেকে বা ওই ডিভাইস থেকে একটা ইনস্ট্রাকশন আসছে যে ওখানে অপারেটিং সিস্টেমটা আসছে, ওখান থেকে এটাকে লোড করা। এটাকে বলা হয় বুটস্ট্র্যাপ, সামনে আছে এটা। তো বেসিক্যালি এই রমটা যদি বাদ দাও, ওই স্পেশাল রমটা যদি বাদ দাও, তাহলে দেখা যায় যে আর কোথাও কোনো ডেটা নেই, কোথাও কোনো প্রোগ্রাম নেই। সো this program must be, any program, any data must be come from the secondary storage like HDD or maybe CD, DVD or flash memory somewhere else. It should be come from there. সুতরাং কনসিকোয়েন্সটা হলো যে ওই সেকেন্ডারি মেমোরি থেকে মেইন মেমোরিতে আসবে, তারপরে ক্যাশ মেমোরিতে ডাটাগুলো আসবে। ওকে, এখানে যদি দেখো আরো একটা এক্সাম্পল আছে এটা, যেমন সিপিইউ, ইটস কানেক্টেড টু রেজিস্টার, এন্ড তারপরে হলো ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি লেভেল 1 আছে, লেভেল 2 আছে, লেভেল 3 ক্যাশ মেমোরি আছে। ক্যাশ মেমোরিতে কি থাকে? ইনস্ট্রাকশন থাকে, ডাটা থাকে, অ্যাড্রেস থাকে। ইনস্ট্রাকশন কি, ডাটা কি, অ্যাড্রেস কি? ইনস্ট্রাকশন হলো, যেমন ধরো আমার দুইটা সংখ্যা যোগ করতে হবে, আমরা বলবো যে add 3 and 5 or add a and b। এই যে অ্যাড কথাটা বললাম, এটা হলো ইনস্ট্রাকশন।
স্যার হ্যাঁ বলো বলো। স্যার এক্সটার্নাল মেমোরি ইউজ করে যদি আমরা কোনো কম্পিউটারে কোনো ডাটা ইনপুট করি, ধরেন বুঝি না, আবার বলো। কোনো এক্সটার্নাল মেমোরি ইউজ করে যদি আমরা কোনো কিছু কম্পিউটারে ইনপুট করি, ধরেন যদি আমি ইলেকট্রিসিটি পেতে চাই, তাহলে কি এই এই ডাটাটা কোথায় সংরক্ষণ থাকবে, এই এক্সটার্নাল মেমোরিতে নাকি রমে? আমি সরি, তোমার কথাটা শেষের দিকে আবার ভেরি লো হয়ে গেছে, ভলিউমটা আমি শুনিনি। আরেকবার বলবে? স্যার যদি আমরা কোনো এক্সটার্নাল মেমোরি ইউজ করি কোনো কম্পিউটারে, তুমি স্লো বলো, স্লো বলো। স্যার আমরা যদি কোনো এক্সটার্নাল মেমোরি ইউজ করে কম্পিউটারে কোনো কিছু ইনপুট করি, ধরেন তখন ইলেকট্রিসিটি চলে গেল, তখন কি এই ডাটাগুলো কি রমে সেভ থাকবে নাকি এক্সটার্নাল মেমোরিতে? তোমার সিগন্যাল, কেউ কি ওর কোশ্চেনটা শুনেছো? আমাকে একটু বলতে পারবে? না স্যার। স্যার মানে ও এরকম বলতেছিল, মানে বলতেছে মানে আমি যেটা বুঝছি এরকম যে ও বলতেছে যদি আমরা কোনো এক্সটার্নাল মেমোরি ব্যবহার করি এবং যদি কোনো কিছু কম্পিউটারে ইনপুট করি, তাহলে এই ডেটাগুলোকে আমাদের এক্সটার্নাল মেমোরিতে থাকবে নাকি র্যামে থাকবে, এটা বোঝাচ্ছে। যেমন এক্সটার্নাল মেমোরি, একটা এক্সাম্পল ধরো হার্ড ডিস্ক ড্রাইভ। এক্সটার্নাল মেমোরি থেকে ইনপুট বলতে তুমি কি ইউএসবি ড্রাইভ, ইউএসবির কথা বলতেছো? ধরেন স্যার একটা হার্ড ড্রাইভ, হ্যাঁ। হার্ড ডিস্ক ইউজ করে যদি আমরা কোনো কিছু ইনপুট করি কম্পিউটারে, এখন যদি ধরেন ইলেকট্রিসিটি চলে যায়, তখন এই ডাটাগুলো কোথায় সংরক্ষণ থাকবে, এই রমে নাকি এই হার্ড ডিস্কে? ওকে, গুড গুড কোশ্চেন। হার্ড ডিস্ক থেকে ডাটা যখন আমরা নিয়ে যাই র্যামে, হার্ড ডিস্ক থেকে কিন্তু একবারে কেটে কুটে সাফ করে নিয়ে যায় না। হার্ড ডিস্কের ডাটাটার একটা কপি আমরা ওখানে নিই। এটা তো খুব ভয়ঙ্কর হয়ে যাবে না? ধরো আমি হার্ড ডিস্কের একটা ফাইল র্যামে নিয়ে গেলাম আর ইলেকট্রিসিটি চলে গেল, দুর্ঘটনার শেষ থাকবে? আর আমাদের জীবন তো শেষ হয়ে যাবে। আসলে ওভাবে কেটে কুটে হার্ড ডিস্ক থেকে ডিলিট করে ফেলা হয় না। হার্ড ডিস্কে যে ডাটাটা আছে তার একটা কপি র্যামে থাকবে, বা নেসেসারি যে কোনো একটা মেমোরিতে থাকবে। রমে স্যার, রমে রম? রমে তাহলে কোন ধরনের ডাটা সেভ থাকে? রমে তো যে কোনো ডাটাই রাখা যায়, কিন্তু কোন রমের কথা বলতেছো? যেটা আমি একটু আগে বলেছি এটা? স্যার ও আচ্ছা আচ্ছা, ওই রমটা হলো একটু স্পেশালি এইড করার জন্য রম, স্পেশালি একটু সাপোর্ট দেওয়ার জন্য রম। ওই রমটা পাওয়ার চলে গেল, ওর ডাটাটা যায় না, ওর ইনস্ট্রাকশনটা বা প্রোগ্রামটা চলে যায় না। ওখানে কি প্রোগ্রাম থাকে? সেটা হলো কম্পিউটার স্টার্ট হওয়ার জন্য, কম্পিউটারে যখন আমরা স্টার্ট বাটনটা চাপি তখন কম্পিউটারটা অন হয়। তোমরা তো দেখতে পাও যে অপারেটিং সিস্টেমটা আসতে থাকে, তাই না? এই অপারেটিং সিস্টেমটা থাকে হলো হার্ড ড্রাইভে, এটা কিন্তু রমে থাকে না। আর রমে আমরা কম্পিউটার চালাই বা না চালাই, রমে কোনো ডেটা বা ইনস্ট্রাকশন আপডেট হয় না। আপডেট বলতে যে কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে গিয়ে রমে ডাটা আপডেট হবে ওরকম না। কারণ রমের এলাবোরেশনটা হলো রিড অনলি মেমোরি। আমি শুধুমাত্র ওখান থেকে ডেটা বা যা আছে পড়তে পারবো, রিড অনলি। আমি ওখানে কোনো কিছু লিখতে পারবো না। সুতরাং হার্ড ডিস্ক বা যে কোনো জায়গা থেকেই রমে ডেটা কোনো কিছুই ঢুকার কোনো চান্স নাই। ডেটা বা প্রোগ্রাম বা ইনস্ট্রাকশন হোয়াট এভার উই সে, কোনো কিছুই রমে ঢুকার কোনো চান্স নাই। তার মানে রমের মধ্যে যে ডাটাটা আছে বা যে প্রোগ্রামটা আছে, উই ক্যান অনলি রিড দিস, উই ক্যান অনলি ইউজ দিস, উই ক্যান অনলি কপি দিস। ওখানে যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রাম ইজ ডেডিকেটেড ফর লোডিং দ্য অপারেটিং সিস্টেম।
অপারেটিং সিস্টেমটাকে হার্ড ডিস্কে আনার জন্য প্রথমে তো কোনো না কোনো জায়গা থেকে একটা নির্দেশ যেতে হবে। কম্পিউটারে নাথিং হ্যাপেন্স উইদাউট এনি ইনস্ট্রাকশন। কম্পিউটার যেহেতু এগুলো হার্ডওয়্যার, সো দে মাস্ট বি ইনস্ট্রাক্টেড হোয়াট টু ডু। তাদেরকে অবশ্যই বলে দিতে হবে যে তুমি কি কাজ করবে, আদারওয়াইজ ইস এ মানে কি এটা একটা ট্র্যাশ, ইটস টোটালি ইউজলেস। উইদাউট সফটওয়্যার, উইদাউট এনি ইনস্ট্রাকশন, হার্ডওয়্যার ইজ ইউজলেস। সো কম্পিউটার যখন অফ থাকে, যেহেতু অন্য কোথাও কোনো ইনস্ট্রাকশন নাই, র্যামে নাই, ক্যাশ মেমোরিতে নাই, রেজিস্টার নাই, প্রসেসরের কোনো জায়গায় কোথাও কোনো ইনস্ট্রাকশন নাই যে হোয়াট টু ডু when a start button is pressed, what to do। সেই কথাটা থাকে আসলে একটা রমের ভিতরে, আমরা বলি বায়োস রম, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ওই রমের ভিতরে একটা ছোট প্রোগ্রাম থাকে। এই প্রোগ্রাম ইজ dedicated to instruct the hardware to load the operating system from the secondary storage, for example hard disk drive, to the main memory, for example RAM। ওই প্রোগ্রামটা একদমই ওই কাজটা করার জন্যই ডেডিকেটেড, নাথিং এলস, মোস্টলি নাথিং এলস। ওই প্রোগ্রামটা কম্পিউটার চলে গেল, তো কম্পিউটারের পাওয়ার চলে গেলেও থাকবে রমের ভিতরে, যেহেতু ওইটা নন ভোলেটাইল, ইট ডাজ নট লুজ দি কন্টেন্ট ইফ নো পাওয়ার ইজ সাপ্লাইড। এনিওয়ে বায়োসের ক্ষেত্রে ওইখানে একটা স্পেশাল ব্যাটারি থাকে, যে ব্যাটারিটার কাজ হলো ওই ডাটাটাকে হোল্ড করে। এনিওয়ে আমাদের সাপ্লাইয়ের দিক দিয়ে আমরা বলতে পারি যে এই ডাটাটা থাকে সামহাও, যে কোনো একটা মেকানিজমে ওই রমের মধ্যে ডাটাটা থাকে। তো ডাটাটা আসলে কম্পিউটার যখন তোমার লোড হওয়ার পরে অফ হয়ে যাবে, এভরিথিং উইল বি ক্লিয়ার আউট ফ্রম অল সোর্স অফ মেমোরি। অপারেটিং সিস্টেম বা তুমি যে প্রোগ্রাম করতেছো সবগুলোই হারিয়ে যাবে, শুধুমাত্র হার্ড ডিস্কে তার কপিটা থাকবে। তুমি কি অ্যান্সার পেয়েছো? জি স্যার। ওকে। তো ক্যাশের মধ্যে কি কি থাকে? ইনস্ট্রাকশন, ডাটা, অ্যাড্রেস। ইনস্ট্রাকশনের এক্সাম্পল কিরকম? যেমন আমি বলেছি যে ওকে, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড 2 and 3, so you need to say, you need to instruct that okay add বললে সে যোগ করবে, তুমি যদি বলো যে সাবট্রাক্ট তাহলে সে বিয়োগ করবে। সো এই কথাটাই হলো ইনস্ট্রাকশন। আমরা প্রতিনিয়ত যোগ বিয়োগ করি। যেমন আমরা একটা ক্যালকুলেটর কম্পিউটারে ওপেন করে যোগের কি বলে, যোগের সিম্বলটা দিয়ে ইকুয়াল সাইনটা দিই, দেওয়ার সাথে সাথে সে অ্যাকশনটা করে, ধরো 2 + 3 লিখে ইকুয়াল সাইন দিই, অথবা সে ওই দেওয়ার সাথে সাথে নিজে নিজে অপারেশনটা করে ফেলে। তো ওখানে কিন্তু ওই বাটনগুলোর সাথে কানেক্টেড ইনস্ট্রাকশন আছে যে এই সিম্বলটা প্রেস করলে এই কাজটা করতে হবে। তো এগুলো হলো ইনস্ট্রাকশন। ডাটা হলো, যেমন আমি 2 এবং 3 যোগ করব, 2 এবং 3 হলো ডাটা। তারপরে অ্যাড্রেস, খুব ইন্টারেস্টিং ইস্যু, ইন্টারেস্টিং টার্ম হলো অ্যাড্রেস। অ্যাড্রেস হলো এই যে আমাদের এতগুলো প্রোগ্রাম, হার্ড ডিস্ক ভর্তি মুভি, ছবি, তারপর নিজেদের প্রোগ্রাম, বইয়ের কপি, পুরো হার্ড ডিস্ক ভর্তি থাকে না? এগুলো তো আমরা ব্যবহার করি মেমোরিতে এনে। তো মেমোরিতে কোন জায়গায় থাকবে এটা? আমি একটা ধরো পিডিএফ ফাইল ওপেন করলাম, বা আমি একটা সে এখন যে পাওয়ার পয়েন্টের স্লাইডটা ব্যবহার করতেছি, এটা ছিল কোথায়? আমার হার্ড ডিস্কে। আমি ডাবল ক্লিক করার সাথে সাথে এটা চলে আসছে। এটা চলে আসছে না, এটার একটা কপি র্যামের মধ্যে আসছে। র্যাম থেকে আমরা নেসেসারি ডিভাইসে মনিটর বা প্রসেসর ওভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, আমরা মনিটরে দেখতে পাই। তো এই পাওয়ার পয়েন্টের যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামটা আসলে কোন জায়গায়?
র্যামের আমাদের ধরো 8 GB র্যাম আছে, পাওয়ার পয়েন্টের সাইজ ফর এক্সাম্পল 5 মেগা। এই পাওয়ার পয়েন্টটা ধরো 5 মেগা পাওয়ার পয়েন্ট, এটার সাইজ হলো 5 মেগা, কিন্তু আমার আছে 4 GB র্যাম ধরো। তো 4 GB র্যাম তো 5 মেগার সাপেক্ষে অনেক বড় একটা জায়গা। তো এই প্রোগ্রাম মানে এই প্রোগ্রামটা বলো বা এই ফাইলটা কোথায় থাকবে, ফাইলের যে কন্টেন্টগুলো কোথায় থাকবে, তাকে তো আমি 4 GB পুরোটাই নষ্ট করতে দিব না, তাকে কোনো একটা জায়গায় কোনো একটা পোর্শনে আমি জায়গা দেবো। ওই জায়গাটা কোথায়, সেটা হলো অ্যাড্রেস। এই জায়গাটা ডিনোট করার যে নাম্বারটা, এই জায়গাটাকে আইডেন্টিফাই করার যে নাম্বারটা, তাকেই বলে অ্যাড্রেস। তার মানে আমাদের দেখো এখানে একটা খুব মানে ইন্টারেস্টিং পয়েন্ট চলে আসছে যে ক্যাশ মেমোরিতে কোন জিনিসগুলো লাগে, যেগুলো খুব ফ্রিকুয়েন্টলি ইউজ হয়। সো it contains the instruction, data, and address. So these are the contents we need every moment whenever we process through a computer, or whatever is processed by the processor. These are the contents. So we should concentrate on these contents like address, data, and instructions. ওকে, এখানে ধরো লেভেল 1 ক্যাশে আছে, লেভেল 2 ক্যাশে আছে, লেভেল 3 ক্যাশে আছে। যেমন ধরো একটা তুমি একটা বাসায় থাকো, এটা তোমার ইম্পর্ট্যান্ট একটা প্লেস হিউম্যান লাইফে। স্বর্গীয় জায়গা হলো বাসা, যদিও কারো কারোর ক্ষেত্রে ইট মাইট বি ডিফারেন্ট। তো বাসায় ধরো হঠাৎ করে দেখা গেল যে 1 কেজি আলু কিনলে 10 টাকা লাগে, কিন্তু বেচার সময়টা ধরো 100 টাকা বেচা যাবে। দুনিয়ার মানুষ সব আলু কিনতে থাকবে, তাই না? ধরো একটা সুন্দর শোকেজ আছে, এটা ফেলে দিবে কারণ আলুতে লাভ বেশি। একটা টিভি আছে, এটা ফেলে দিবে, আলুতে লাভ বেশি। তো তুমি কিনতে 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 ঘর ভর্তি করে ফেলতেছো। তোমার খাটের নিচে উপরে শুধুমাত্র তোমার ঘুমানোর জন্য একটু জায়গা রাখবে, অথবা নিজে বারান্দা ঘুমাবে, কিন্তু তারও তো একটা লিমিট আছে। তোমার এই ঘরের মধ্যে কতটুকু জায়গা হবে, এই জায়গাটা তো ইম্পর্টেন্ট। এই জায়গাটা এখন তুমি যদি ঘর বানাইছো থাকার জন্য, এখন যদি এটা আলু দিয়ে ব্যবসা করে গুডাউন বানাও, it doesn't make sense. So প্রসেসরেরও তার নিজের একটা হাউজিং আছে। It should maximize the utilization of its space. যে স্পেসটা আছে তার একদম প্রপার টেকনিক্যাল সাইড থেকে, এবং যে হ্যাজার্ডগুলো আছে, যেমন হিট প্রডিউস হয় বা যে কাজগুলো আছে, সব কিছু চিন্তা করে, ভালো মন্দ চিন্তা করে ওই জায়গাটাকে ব্যবহার করতে হয়। শুধু আলু দিয়ে ভর্তি করে ফেললেই ওই জায়গাটা হবে না, ওখানে জায়গায় আসলে কম থাকে। ছোট একটা প্রসেসর, তোমরা দেখেছো কিনা এখনকার প্রসেসরগুলো তো কি বলবো, আর একটু ছোট হলে মনে হয় আমাদের ওই যে 5 টাকার যে কয়েনটা, এটার কাছাকাছি চলে আসবে। ইভেন ইফ ইউ মানে তুমি যদি এটার ওয়েট চেক করো, ইট কুড বি সিমিলার ওয়েট অফ এ কয়েন, বাট এটাকে সাপোর্ট দেওয়ার জন্য হয়তো একটু বিভিন্ন ধরনের ডিভাইস লাগে, যেমন ফ্যান ট্যান লাগে। এনিওয়ে, আমি যেটা বলতে চাচ্ছি যে লেভেল 1 ক্যাশেটা আসলে প্রসেসরের সাথে থাকে, বাট এখানে যেহেতু হাউজিং এর প্রবলেম হয়, এখানে বেশি ক্যাশে থাকতে পারে না। Level 2, level 3 cache, not necessarily only for housing, they can maybe increase the space. Level 1, level 2 cache, এখানে খুব টেকনিক্যালি, ইকোনমিক্যালি, ইন সেন্স অফ বিজনেস, তাদের সব কিছু চিন্তা করে এখানে এগুলোকে প্লেস করতে হয়। যেমন ধরো একটা প্রসেসর যেই স্পিডে চলে, তাকে কতটুকু ক্যাশ মেমোরি দিলে পর তার সাথে ইট উইল ওয়ার্ক স্মুথলি, সেই জিনিসটা চিন্তা করা হয়। যে আমরা যারা ইউজার আছি, হাউ মাচ ডাটা উই আর ইউজিং
ইন এভরি মুভমেন্ট। ধরো আমি ধরো প্রতি সেকেন্ডে 1 মিলিয়ন অপারেশন করি, ওখানে 1 বিলিয়ন অপারেশনের হাউজিং বা স্পেস বা ফেসিলিটি তৈরি করা তো আমার জন্য লস। যার জন্য দেখবে যে ধরো একটা গুগলের একটা এমপ্লয়ি, সে যে কম্পিউটারটা ইউজ করবে, তুমি যে কম্পিউটার ইউজ করবে, আমি যে কম্পিউটারগুলো ডিফারেন্ট, কারণ আমি আমার কম্পিউটার কিনে আমার পারপাস অনুযায়ী। একটা সায়েন্টিফিক রিসার্চ সেন্টারে তার কম্পিউটার কিনে হয় ওই রিসার্চ সেন্টারের পারপাস অনুযায়ী। সো এই জায়গাটা কিন্তু আমরা আমাদের লাইফেও সবসময় এটা মানে মানে ম্যাক্সিমাইজ মিনিমাইজ করে চলি। এখানেও লেভেল 1 ক্যাশেটাও ওভাবেই ওখানে প্লেস করা হয় যে আসলে আমার কতটুকু জায়গা না হলে, কতটুকু ক্যাশ মেমোরি না হলে নয়, সেইগুলো অ্যানালাইসিস করে এখানে প্লেস করা। সেকেন্ড ইস্যু লেভেল 1 লেভেল 2 ক্যাশে, এখানে এখন আগে প্রসেসর ছিল একটা কোর ইউনিকোর, তারপর হলো দুইটা কোর, দুইটা প্রসেসর, তারপর হলো প্রসেসর দুইটা কোর মিনস দুইটা প্রসেসিং সিস্টেম থাকবে, প্যারালালি দুইটা কাজ করতে পারে, সো দ্যাট আমাদের যদি অনেক কাজ থাকে উই ক্যান ডিস্ট্রিবিউট অ্যামং দিস প্রসেসরস। তারপর হলো 4 কোর, 8 কোর, কোয়াড কোর, অক্টা কোর পর্যন্ত এখন প্রসেসর যেগুলো আমরা ইউজ করি ইউজুয়ালি কোয়াড কোর প্রসেসর। তো 4টা প্রসেসরের ধরো একটা প্রসেসর আমাদের তো হিউজ কাজ করতে হয় এখন প্রতিদিন। আমরা অনেকগুলো প্রোগ্রাম চালাই, যেমন ধরো তোমরা জুমে অ্যাটেন্ড করতেছো, তারপর হয়তো ব্রাউজার তোমাদের খোলা আছে, তারপর হয়তো ফেসবুক খোলা আছে, কেউ হয়তো ইউটিউবে গান শুনতেছো। দিজ আর হ্যাপেনিং ইন এভরি মোমেন্ট। সো ইউ নিড টু ডিস্ট্রিবিউট দিস জবস টু ডিফারেন্ট পার্টস অফ এ প্রসেসর, এবং ওগুলো হলো ডিফারেন্ট কোর, একটা কোরে গুলো দিতে হয়। এখন প্রতিটা কোর ডাটাটা পাবে কোথায়, সেই জন্য তার সাথে একটা হয়তো L1 লেভেল 1 থাকে, আবার কিছু কিছু ক্যাশ মেমোরি থাকে যেগুলো এদের মধ্যে শেয়ার হয়। L1 প্রথম কোরও ইউজ করতে পারে, দ্বিতীয়টাও ইউজ করতে, এইগুলোকে হাউজিং করার জন্য আসলে লেভেল 1 লেভেল 2 লেভেল 3 ক্যাশেটা ইউজ করা। সাধারণত এই দুইটা ক্যাশে আমাদের প্রসেসরের বাইরে থাকে, তার বডির ভিতরে ইন্টিগ্রেটেড থাকে না, বাট তার আশেপাশে এটাকে হাউস করা হয়, বসানো হয়। তারপরে আসে মেইন মেমোরি, তারপরে ভার্চুয়াল মেমোরি লাইক হার্ড ডিস্ক। উইল টক অ্যাবাউট ভার্চুয়াল মেমোরি অফ কোর্স লেটার। সো দিস ইজ দি হায়ারার্কি অফ দি মেমোরিজ, যে আমাদের যে কমন যে মেমোরিগুলো আছে সেগুলোর হায়ারার্কি, হু ইজ ডিপেন্ডিং অন হোম। এবং সরি, দেখো লেভেল 1 ক্যাশেটা তৈরি হয় সিনক্রোনাস স্ট্যাটিক র্যাম দিয়ে এস র্যাম দিয়ে তৈরি হয়। তার কন্টেম্পোরারি আরেকটা টেকনোলজি আছে যেটাকে আমরা বলি ডাইনামিক র্যাম। আই উইল টক অ্যাবাউট দ্যাট অ্যাকচুয়ালি। তো তার ক্যাশ মেমোরি তৈরি হয় স্ট্যাটিক র্যাম দিয়ে। সো সিন্স উই নো দ্যাট ক্যাশ মেমোরি ইজ ভেরি ফাস্ট মেমোরি, উই ক্যান অ্যাজিউম দ্যাট স্ট্যাটিক র্যাম ইজ অলওয়েজ ফাস্টার দ্যান ডাইনামিক র্যাম। কারণ যেহেতু স্ট্যাটিক র্যাম দিয়ে এগুলো তৈরি হচ্ছে এবং এগুলো ফাস্টার মেমোরি, সো স্ট্যাটিক র্যাম শুড বি ফাস্টার দ্যান দ্য আদার টাইপস অফ মেমোরি। তারপরে একটা অ্যারো আছে
স্যার আর কি চলে গেছে? এই জানি টাইম আউট হয়ে গেছে সম্ভবত। স্যার কই? হ্যালো স্যার। ইকরা হোস্ট। আজ আমাদের হোস্ট হচ্ছেন ইকরা। তোরা স্যার কই গেল? স্যার আসছে। তোমরা আছো? জি তোমরা স্যার। আছো? জি স্যার। সরি, আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে। আমার আসলে মোবাইল ডাটাতে দিয়ে রাখা দরকার ছিল। মোবাইল ডাটা দেওয়া ছিল না, ওই যে ওয়াইফাই দেওয়া ছিল, যার জন্য চলে গেছে। প্রসঙ্গক্রমে একটা বিষয় বলি তোমাদের, আমরা সিটি ইউনিভার্সিটি একটা কাজ করতেছি তোমাদের মোবাইল ডাটাটা ফ্রি করে দেওয়ার জন্য। সো আমাদের যদিও আমি একবারে বলবো না, বাট এটার প্রসেস খুব সিরিয়াসলি শুরু হয়েছে। তো যত আর্লি সম্ভব তোমাদের মোবাইল ডাটা ফ্রি করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ। তোমাদের এটা নিয়ে কনসার্ন হতে হবে না। আমরা চেষ্টা করতেছি হয়তো সপ্তাহখানেকের মধ্যে এগুলো ফাইনালাইজ করা যায় কিনা, ওরকম একটা চেষ্টা চলতেছে। আমাদের মিটিং চলতেছে, মোবাইল অপারেটরের সাথে কথা হচ্ছে। তো যাই হোক, এটা একটা সুসংবাদ যে সিটি ইউনিভার্সিটি মনে হয় প্রথম যারা মোবাইল ডাটা ফ্রি করে দিবে। কারণ অনেক ক্লাস হচ্ছে মোবাইল ডাটার জন্য, অনেকে হয়তো জয়েন করতে পারে না, এই জন্য মোবাইল ডাটাটা অ্যাভেলেবল করার চেষ্টা চলতেছে। ওকে, জি স্যার। সো লেটস গো টু দ্য পয়েন্ট, দ্য অ্যাডভান্টেজ। তোমাদের এখানে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। নাই? তোমরা দেখতে পাচ্ছ তো এটা? জি স্যার। জি স্যার। ওকে, গুড। তো অ্যাডভান্টেজের মধ্যে আছে যে এগুলো ইতিমধ্যে আমার কথার মধ্যে চলে আসছে। ক্যাশ মেমোরি ইজ ফাস্টার দ্যান মেইন মেমোরি। এখানে মেইন মেমোরি বলতে র্যামকে বোঝায়। ইট কনজিউমস লেস অ্যাক্সেস টাইম অ্যাজ কম্পেয়ার টু মেইন মেমোরি। আগের কথারই একটা রেপ্লিকা, যে লেস অ্যাক্সেস টাইম মিনস তাকে অ্যাক্সেস করতে সময় কম লাগে, তার থেকে ডাটা পেতে সময় কম লাগে, তার মধ্যে ডাটা লিখতে সময় কম লাগে। তো লেস অ্যাক্সেস টাইম ইনডাইরেক্টলি বোঝায় যে এটা ফাস্টার মেমোরি। It stores the program that can be executed within short period of time. খুব অল্প সময়ের মধ্যে আবার ডাটাটা ওই প্রোগ্রামটা ব্যবহার হবে বা ওই ডাটাটা ব্যবহার হবে, ওরকম একটা এক্সপেকটেশন থাকে। It stores data for temporary use. এটা টেম্পোরারি মেমোরি হিসেবে কাজ করে, এবং এই ডাটাটা হয়তো কিছুক্ষণ পর আর এটা প্রয়োজন হবে, নতুন ডাটা ইউজ হবে, এই ডাটাটা হয়তো ক্যাশ মেমোরিতে থাকবে না। ক্যাশ মেমোরি হ্যাজ সাম ডিসঅ্যাডভান্টেজেস অলওয়েজ। তুমি যদি হাই স্পিডের মোটরসাইকেল চালাইতে চাও তাহলে একটু টাকা পয়সা তো খরচ করতে হবে, সো ইট মাস্ট বি এক্সপেন্সিভ। ক্যাশ মেমোরি হ্যাজ লিমিটেড ক্যাপাসিটি, যেমন L1 ক্যাশে 32 কিলোবাইট or 64 kilobyte, L2 cache 256 kilobyte or 512 kilobyte, L3 টা 8 megabyte to 32 megabyte। তো এগুলো L1 গুলো আমি যেটা বলেছিলাম যে L1 টা প্রতিটা কোরের সাথে থাকে, L2 টা অনেক সময় শেয়ার্ড হয়, L3 টা
অনেক কোরের মধ্যে, মাল্টিপল কোরের মধ্যে শেয়ার হয়। ওকে, এবার আসো আমাদের মেইন মেমোরির ওয়ার্ল্ডে। কন্ডাক্টর মেমোরি ভোলেটাইল হলো যে ভুলে যায়। এটা মনে করো না যে ভোলেটাইল মানে হলো ভুলে যাওয়া। তো আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন ওভাবে মনে রাখতাম যে ভোলেটাইল মিন্স যে ভুলে যায়। তার মানে আমি ডাটাটা রাখলাম, কোনো কারণে পাওয়ার চলে গেল, ডাটাটা হারিয়ে যাবে। তো র্যামের মধ্যে তার মানে ভোলেটাইল মিন্স র্যামের মধ্যে ডাটাটা থাকে না বা প্রোগ্রামটা থাকে না। ফাস্টার দেন সেকেন্ডারি মেমোরিজ। সেকেন্ডারি মেমোরিজকে আমরা সেকেন্ডারি স্টোরেজও বলি, যেমন হার্ড ডিস্ক, সিডি রম, ডিভিডি রম, এদের চেয়ে ফাস্টার। ইট ইজ দ্য ওয়ার্কিং মেমোরি অফ দ্য কম্পিউটার। আমরা দেখলাম যে মেইন মেমোরিটা আসলে সবকিছুরই সেন্টার পয়েন্ট। সুতরাং আমরা বলতে পারি যেটা হলো ওয়ার্কিং মেমোরি। The data and instruction required to be processed resides in the main memory. আমাদের প্রোগ্রামগুলো যেহেতু মেইন মেমোরিতে লোড হয়, সুতরাং ডাটা ইনস্ট্রাকশন, প্রোগ্রাম তো আসলে ডাটা এবং ইনস্ট্রাকশনের কম্বিনেশনই প্রোগ্রাম। আমরা যে প্রোগ্রাম করি না, বলে না যে কম্পিউটার সায়েন্সের বা আমাদের ম্যাথমেটিক্সেরও অনেকে প্রোগ্রাম করে। তো প্রোগ্রামের মধ্যে আসলে ইনস্ট্রাকশন এবং ডাটাই থাকে। এই প্রোগ্রামগুলো মেইন মেমোরিতে থাকে। A computer can't run without the primary memory. তো এই জিনিসগুলো বিভিন্ন সময়ে আমাদের আলোচনায় এসেছে, বাট এখানে সামারাইজড ফর্মটা আছে। So we can classify the primary memory into two categories: random access memory and read-only memory. তো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম আমরা দেখেছি দুই ধরনের টেকনোলজি আছে: স্ট্যাটিক র্যাম, in short SRAM, and a dynamic ROM বা DRAM. স্ট্যাটিক র্যামের ক্যারেক্টারিস্টিক্স কি? র্যাম তো যেহেতু ভোলেটাইল, সুতরাং স্ট্যাটিক র্যামও ভোলেটাইলই হবে। মানে এই র্যামের লনজিভিটি বেশি, ফাস্টার, used as ক্যাশ মেমোরি। আমরা দেখেছি ক্যাশ মেমোরিতে SRAM ব্যবহার করা হয়। I should edit this larger. এটা কি তোমাদের স্ক্রিন থেকে চলে গেছে এটা স্লাইডটা? জি স্যার। জি স্যার, জি আবার দিচ্ছি। ওকে, তো স্ট্যাটিক র্যাম এক্সপেন্সিভ, হাই পাওয়ার কনজাম্পশন, তার খরচ বেশি, পাওয়ার বেশি লাগে। নো নিড টু রিফ্রেশ। আসলে তার কন্টেম্পোরারি যে মেমোরি আছে ডাইনামিক র্যাম, তার টেকনোলজির কারণে তাকে রিফ্রেশ করতে হয়। রিফ্রেশ করতে গেলে একটু সময় লাগে, যার জন্য ডাইনামিক র্যামের চেয়ে স্ট্যাটিক র্যামের যদি রিফ্রেশ করতে হয় না, এটা ডাইনামিক র্যামের চেয়ে একটু ফাস্ট হয়। আর ক্যাশ মেমোরি যেহেতু ফাস্টার ডিভাইস
ফাস্টার মেমোরি হিসাবে ইউজ হয়, সেই জন্য ক্যাশ মেমোরিতে স্ট্যাটিক র্যামটা ব্যবহার করা হয়। ওকে, আমরা ডাইনামিক র্যামগুলো দেখি। শর্ট ডাটা লাইফ টাইম, এটা মনে হয় ডাইনামিক র্যাম শর্ট ডাটা লাইফ টাইম, তার মানে সে বেশিক্ষণ ডাটা রাখতে পারে না। এই ডাটাটাকে বেশিক্ষণ রাখার জন্য needs to be refreshed continuously. This is the problem of DRAM. এটা অনেক বড় একটা প্রবলেম DRAM এর জন্য, যে এটাকে বারবার রিফ্রেশ করতে হয়। একটু স্লো, যেহেতু রিফ্রেশ করতে সময় লাগে, SRAM এর চেয়ে একটু স্লো। আমরা র্যাম বলতে সাধারণত ডাইনামিক র্যাম টেকনোলজিটাই ইউজ করি। আমাদের নর্মালি আমরা যে র্যামগুলো ব্যবহার করি, ডাইনামিক র্যামের টেকনোলজি সাধারণত আমরা ইউজ করি। হুজাইফা হামিম, তোমার মাইকটা একটু অফ করবে, আমার মনে হয় ফ্যানের সাউন্ড আসে। স্মলার ইন সাইজ, আবার এখানে ভুল করেছি, এটা এক জায়গাটা আরেক জায়গায় চলে গেছে। এটা হবে লার্জার ইন সাইজ। এই মেমোরিটা লার্জার ইন সাইজ, সাইজে একটু বড় হয়, লেস এক্সপেন্সিভ, একটু সস্তা, লেস পাওয়ার কনজাম্পশন। আচ্ছা, আমি তোমার দেখি ওখানে আমার কাছে থাকার কথা। ওকে, এই এক্সাম্পলটা যদিও রমের, আমি এখানে নিয়ে আসছি এই কারণে যে এখানে দেখো যে বাম দিকের যে ছবিটা, এই ছবিটাতে অনেকগুলো ডিভাইস আছে, 4x4, আমরা হয়তো ট্রানজিস্টর বলি বা মসফেট বলি, হোয়াট এভার টেকনিক্যাল, মানে ইলেকট্রনিক্সে বিভিন্ন ধরনের ডিভাইস থাকে। ওই ডিভাইসগুলোকে ইউজ করা হয়, এই ডিভাইসগুলো ছোট ছোট সার্কিট, ওই সার্কিটগুলোকে ইউজ করা হয় ডাটাটাকে রিপ্রেজেন্ট করার জন্য। এই সার্কিট বেসড টেকনোলজিটা ইউজ করেও আমাদের SRAM, এই সার্কিট বেসড টেকনোলজি। আর ডাইনামিক র্যাম ইউজ করে, এখানে দেখো নিচে একটা ক্যাপাসিটর দেয়া আছে, যে ক্যাপাসিটরে কতটুকু চার্জ আছে। আমরা ফ্যানের মধ্যে ক্যাপাসিটর ইউজ করি না, তোমরা দেখেছো? জি স্যার, দেখেছি। জি স্যার। এই ক্যাপাসিটরের একটা প্রপার্টি হলো, তোমরা ফিজিক্স পড়ে আসছো, এটাকে বলে লাইফ টাইম বা ডিকে কার্ভ একটা আছে। ক্যাপাসিটর তুমি যদি পাওয়ার দাও, সে একটু পরেই পাওয়ারটা হারিয়ে ফেলে, সে ডিকে করতে থাকে, তার পাওয়ারটা লস হইতে থাকে। এটা হলো ক্যাপাসিটরের একটা বৈশিষ্ট্য। এই ক্যাপাসিটরের টেকনোলজি দিয়ে ডাইনামিক র্যাম তৈরি করা হয়, যার জন্য আমরা যখন ওখানে একটা 1 রাখি, 1 ধরো 3 ভোল্ট যখন থাকে তখন এটা 1 বুঝি, বা 2.2 ভোল্ট হলে 1 বুঝি, হয়তো 0.8 ভোল্ট হলে আমরা বুঝি 0। তো আমি ধরো মানে একদম সহজ হিসাবের জন্য আমি ধরে নিলাম যে 5 ভোল্ট হলো 1, 2 ভোল্ট হলে বা 0 ভোল্ট হলে 0, বা 2 ভোল্ট হলে 0। আমি পাওয়ার দিলাম, তাকে ইলেকট্রন পাঠালাম, চার্জটা ভোল্টেজটা বাড়ালাম,
5 ভোল্ট হলো, সুতরাং এটা 1। একটু পরে যদি সে 2 ভোল্টে নেমে আসে তাহলে 0 হয়ে যাবে না? ছিল ডাইনোসর, হয়ে যাবে দেখা যাবে যে প্লেন কিছু একটা, মানুষ হয়তো গরু হয়ে যাবে ছাগল। মানে ডাটা চেঞ্জ হওয়া মানেই তো বিষয়টা এরকম, বা কোনো ডাটাই থাকবে না, সব 0 হয়ে যাবে। তো যদি ডাটাটা চেঞ্জ হয়, আসলে চেঞ্জ হবে না, বিষয়টা হলো ডাটাটা ইরেজড হয়ে যায়। 1টা যদি 0 হয়ে যাওয়া, এটা ইনডাইরেক্টলি বলা যায় যে ডাটাটা, ইনফরমেশনটা আমরা লুজ করে ফেলতেছি। তো ইনফরমেশনটা লুজ করে ফেললে তো আর আমাদের দুনিয়াতে আর কিছুই থাকলো না। আমাদের ডাটাই যদি না থাকে কম্পিউটারে, তাহলে তো আর থাকলোটা কি? আমরা কি করব ডাটা না থাকলে? তাহলে কি করতে হবে? ক্যাপাসিটরকে বারবার বুস্ট আপ করতে হবে, পাওয়ার দিতে হবে। এই পাওয়ার দেওয়াটাকে বলে রিফ্রেশ করা। পাওয়ার দেওয়াটাকে বলা হয় রিফ্রেশ করা। আমরা আরেক জায়গায় রিফ্রেশ করি, এটা হলো মনিটরে। মনিটরের ছবি উঠে দেখছো কখনো তোমরা? দেখবে যে ছোট 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 মানে স্পট দেখা যায়, অনেকগুলো লাইন দেখা যায়। আচ্ছা, আমি ওই আলোচনায় না গেলাম, যদিও মজার, কিন্তু এত মজার গল্প করলে তো আর পড়ালেখা আগাবে না। তো এই যে দেখো, ক্যাপাসিটর 1 ছিল, 0 হয়ে যাচ্ছে, 0 হওয়ার পর আবার পাওয়ার আপ করে 1 করা হয়, এটাকে বলা হয় রিফ্রেশ করা। আর ফিজিক্যালি এই ডিভাইসটা যেহেতু অনেক ছোট, সুতরাং অনেক বেশি ডিভাইস এই মেমোরিতে রাখা যায়। দ্যাট মিনস অনেক বেশি বিট রাখা যাবে, তার মানে অনেক বেশি স্পেস পাওয়া যাবে, যার জন্য এটা লার্জার ইন সাইজ হয়, সাইজে একটু বড় হয়, আর একটু এক্সপেন্সের দিক দিয়ে এটা একটু কম হয়। এটা একটু স্ট্যাটিক র্যাম থেকে কম এক্সপেন্সিভ, আর তা পাওয়ার কনজাম্পশন কম। ওকে, নেক্সট। এই পর্যন্ত যে কথাগুলো বলেছি সবগুলোর এখানে সামারি আছে, স্ট্যাটিক র্যাম এবং ডাইনামিক র্যামের পার্থক্যের মধ্যে। তারপর আছে সিনক্রোনাস ডাইনামিক র্যাম। তোমরা সবাই নাস্তা করছো? না স্যার করি নাই। জি স্যার। না স্যার। স্যার করছে। স্যার করি নাই। নাস্তার ব্রেক দিব? না স্যার। না স্যার, আবার 11টা বাজে ক্লাস আছে, তো ব্রেক দিলে আবার টাইম পাবে না। তোমার ফ্রেন্ডদের প্রতি তোমাদের দয়া মায়া নাই? ওরা নাস্তা করে নাই, হ্যাঁ, ওদেরকে আর কতক্ষণ উপোস রাখবা? স্যার এরপরে আবার 11টায় ক্লাস আছে তো। হ্যাঁ স্যার, ক্ষুধাও লাগছে। আচ্ছা, তাহলে তোমাদেরকে একটু পরে ছেড়ে দিই, ধরো 10:30টায়। জি স্যার। তাহলে রোদ স্যার। দেখা কলা বেচা হলো তোমাদের। যাদের নাস্তা হয়ে গেছে তারা রেস্ট নেবে, যাদের নাস্তা হয় নাই তারা নাস্তা খাবে। জি স্যার। Okay. Synchronous dynamic time. It is synchronous to the clock of the processor and hence to the bus. তো ক্লক, প্রসেসরের ক্লক হলো খুব ইম্পর্ট্যান্ট একটা কম্পোনেন্ট, এবং এটা দেখে আমরা আসলে নর্মালি প্রসেসরগুলোকে সিলেক্ট করি। যে আমরা বলি যে 2.33 গিগাহার্টজের প্রসেসর, 1.66 গিগাহার্টজের প্রসেসর। ওই যে গিগাহার্টজ, হার্টজ তো আমরা ফ্রিকোয়েন্সিতে ইউজ করি, ফিজিক্সে অনুনাদ বা এরকম কম্পাঙ্ক এগুলোতে ব্যবহার করতাম। তো এই হার্টজটা বেসিক্যালি বোঝায় যে সে প্রতি সেকেন্ডে কতবার সিগন্যাল দিতে পারে। যত বেশি সিগন্যাল দিবে তত বেশি কাজ হবে।
যার জন্য এই হার্সটা আমাদের কম্পিউটারের স্পিডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো সিঙ্ক্রোনাস ডাইনামিক র্যামে এই জিনিসটাকে, যে ক্লকের যে প্রসেসর আছে এবং যে বাস আছে, বাস কিরকম? বাস হলো একটা চ্যানেল বা একটা ওয়ে, যে ওয়েতে, ওয়ে মিনস হলো রাস্তা, একটা চ্যানেল বা একটা ওয়ে, যে ওয়েতে, যেমন হাইওয়ে, যে চ্যানেল দিয়ে ডাটাগুলো পাস হবে, ডাটা পাস হবে। যেমন ধরো র্যামের ভিতরে 2 এবং 3 আছে, এখন প্রসেসর 2 এবং 3কে যোগ করতে চায়, তাহলে 2 এবং 3কে প্রসেসরে তো নিতে হবে, যোগ তো করবে প্রসেসর। প্রসেসরের যে অ্যারিথমেটিক লজিক ইউনিট আছে সে যোগ করবে, তার পর্যন্ত ডাটাটা পৌঁছাইতে হবে না? তো পৌঁছানোর জন্য র্যাম থেকে প্রসেসরে পৌঁছানোর জন্য একটা রাস্তা থাকতে হবে, একটা ওয়ে থাকতে হবে, সেই ওয়েটাই হলো বাস। এখন বলতে পারো যে 2 পৌঁছানোর জন্য কতটুকু রাস্তা লাগবে, 3 পৌঁছানোর জন্য কতটুকু রাস্তা লাগবে। এইটা ডিপেন্ড করে যে প্রসেসর যারা তৈরি করেছে, ম্যানুফ্যাকচার করেছে, মাদারবোর্ড যারা ম্যানুফ্যাকচার করেছে তাদের ম্যানুফ্যাকচারিং এর উপর। নরমালি এগুলো 32 বিটের রাস্তা হয়, যে একটা রাস্তার মধ্যে 32 ওয়্যার থাকে, ওয়্যার মানে কেবল থাকে, এক একটা দিয়ে এক একটা বিট যাবে। বলতে পারো যে আমি তো যোগ করব 2, আমি 32 বিট কেন দিব? তুমি বলতেই পারো, আপত্তি করার কিছু নাই। কিন্তু আমরা যদি অনেক বড় সংখ্যা যোগ করতে চাই, অনেক বেশি ডাটা ট্রান্সফার করতে চাই, তাহলে এই ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের টাকা পয়সা কম, আমরা 2-3 টাকায় যোগ করবো, তাই না? বিল গেটসের তো আর 2-3 টাকা যোগ করলে চলে না, চলবে? এর বেশি টাকা যোগ করতে হবে। এর বেশি টাকা যোগ করতে গেলে তার তো যে কম্পিউটার যোগ করবে তার ডাটা বাসটা অনেক মোটা হইতে হবে না, অনেক ডাটা তো পৌঁছাইতে হবে তার। তো নর্মালি এগুলো সাধারণত 32 বিটের হয়, এখন 64 বিটের বাস অ্যাভেলেবল। এখন কম্পিউটারগুলোতে 64 বিটের বাস থাকে। তো বাস হলো ওইটা যে রাস্তা দিয়ে ধরো মেমোরি থেকে প্রসেসরে ডাটা যাবে, এগুলোকে বলা হয় বাস। বাসের আবার 3টা ক্যাটাগরি আছে, আমরা দেখব পরে। শুধু যে ডাটাই পৌঁছায় তা বিষয়টা ওরকম না, অন্য ধরনের কন্টেন্টও বাস দিয়ে যায়, এবং কন্টেন্টের উপর ভিত্তি করে এগুলোকে 3 ধরনের ক্লাসিফিকেশন করা হয়, 3টা ভাগে ভাগ করা হয়। ওটা আমরা সময় মতো দেখবো। এটা মনে হয় ইয়েতে ছিল কম্পিউটার আর্কিটেকচারে, যে সিস্টেম ডাটা বাস, কন্ট্রোল বাস, অ্যাড্রেস বাস। ওকে, এই বাসের সাথে প্রসেসরের যে ক্লক তাকে সিনক্রোনাইজ করা, এই এস র্যামের স্পেশালিটি হলো এটা, যার জন্য ইট ক্যান রান ফাস্টার দেন কনভেনশনাল ডিরাম। যেমন ধরো আর ডিটেলে না যাই, তোমাদের আবার মনে হবে যে এগুলো জেনে আমাদের কি লাভ যেহেতু নয়, এটা বাদই দিই। তারপর র্যামবাস, ভেরি হাই ডাটা ট্রান্সফার রেট over a narrow CPU memory bus. It uses various speed-up mechanisms like synchronous memory interface, caching inside the DRAM chips, and very fast signal. এটা করাই হয়েছে আসলে ডাটা ট্রান্সফার রেটটাকে হায়ার করার জন্য। একটা ছোট চ্যানেলে ছোট রাস্তা, ন্যারো রাস্তা দিয়ে বেশি ডাটা, হাই স্পিডের ডাটা কিভাবে
পাঠানো যায়, সেই মেকানিজমটাই এখানে ডেভেলপ করা হয়েছে। তারপরে আছে ডিডিআর। আমরা যদি আরেকবার ওই ফিগারটাতে যাই, তার মানে আমাদের র্যামের আন্ডারে এস র্যাম দেখলাম, স্ট্যাটিক র্যাম, তারপর ডাইনামিক র্যামের মধ্যে সিঙ্ক্রোনাস ডাইনামিক র্যাম, র্যামবাস ডাইনামিক র্যাম, তারপর আছে ডিডিআর। এখন আমরা ডিডিআর আছে, ডিডিআর 1 2 3 4 পর্যন্ত এখানে আছে। তো ডিডিআর হলো ডাবল ডাটা রেট। এটা তোমাদের যদি ইলেকট্রিক সিগন্যাল দেখো, স্কোয়ার ওয়েভ দেখো, তোমরা স্কোয়ার ওয়েভ চিনো কেউ? সাইন ওয়েভ চিনো? কোসাইন ওয়েভ? ওয়েভ চিনো? সাগরের ঢেউ চিনো? যে সাইন ওয়েভ চিনি স্যার, সাইন ওয়েভ কোসাইন ওয়েভ চিনি তো স্যার। আচ্ছা, চিনো। এগুলো হলো স্মুথলি সাগরের ঢেউয়ের মতো, তাই না? আর স্কোয়ার ওয়েভটা হলো যে আইদার জিরো, একদম স্ট্রেট লাইন, আইদার জিরো অথবা 1। সাইন ওয়েভটা তো ধীরে ধীরে জিরো থেকে বাড়তে বাড়তে হয়তো একটা বড় এমপ্লিটিউডে যায়, তারপর আবার নিচের দিকে যেতে থাকে, ওরকম না। ওটা হলো স্কোয়ার ওয়েভটা হলো যে এরিয়াটাতে সিগন্যালটা থাকবে এখানে 1 অথবা 0। তো স্কোয়ার ওয়েভে তুমি যদি ধরো 0 থেকে 1-এ এরকম একটু পেন্সিল এটা না, আরে এইখান থেকে এই টপিক মানে মেমোরি থেকে কোন টাইপের কোশ্চেন হতে পারে, মানে প্যাটার্নটা কিরকম হতে পারে? তুমি কোন কোশ্চেনটা পেলে খুশি হবে বলো? যেমন ধরেন ওই যে এসডি র্যাম অথবা আরডি র্যাম, ডি র্যাম, এখান থেকে কি মানে কিভাবে কোশ্চেন হতে পারে, যে ডিফারেন্স বিট? কিরকম কোশ্চেন হলে তোমার সুবিধা হয়? না আমার সুবিধা তো না, মানে আসলে প্যাটার্নটা কিরকম জানি না তো, মানে এই জন্য জিজ্ঞেস করতেছি কিভাবে হতে যেমন পারে। যেভাবে দেয়া আছে, যে প্রপার্টি গুলো বলো, কম্পেয়ার করো, ও আচ্ছা, এগুলো ঠিক বলো, আছে। যেভাবে আছে স্লাইডে, যেভাবে আছে। হয়তো স্লাইডে যত ডিটেল আছে, হয়তো অত ডিটেল কোশ্চেন অনেক সময় হয় না। জি স্যার। আমি তো ধরো ওই মোটামুটি পড়ালেখার মধ্যে থাকি, যখন যেটা মনে হয় সেটা আমি অ্যাড করতে থাকি। এটা আমার একটা বাজে অভ্যাস আমি জানি, কিন্তু আমার মনে হয় যে যেহেতু অ্যাটলিস্ট টেকনোলজির বিষয়টা একবার শুনেও যদি ফেলো, তাহলে হয়তো বলতে পারবে যে হ্যাঁ এরকম একটা টেকনোলজি আছে, বাট ডিটেল যদি নাও জানো। এই জন্য আমি অ্যাড করি, বাট স্লাইডে যেভাবে আছে এভাবে পড়লেই আমার মনে হয় এনাফ। জি স্যার। তো স্যার এইখানে স্যার বলো, স্লাইড গুলো পিডিএফ আকারে আমাদেরকে দেওয়া যায় না? এটা আমি রেখে কি করব তোমাদেরকে না দিয়ে? বানানোই তো তোমাদের জন্য। সিআর কে দিলে আমরা আর কি ওর কাছে নিতাম। সিআর কে দিব, সিআর কে আসলে দেওয়া হয় নাই, ওই স্লাইডটা শেষ হলে দিব। এটা দিয়ে দিতে পারি, এই স্লাইডটা আসলে আমি কমপ্লিট করে ফেলছি, এখানে মনে হয় আর অ্যাড করব না, এটা দিয়ে দিতে পারি। মিঠু, তোমাকে আমি তাহলে ক্লাসের পরে এই স্লাইডটা দিয়ে দিব, আচ্ছা স্যার। তোমার মেসেঞ্জারে দিয়ে দিব। স্যার মেসেঞ্জারে দিবেন নাকি ইমেইলের নাম দিলে স্যার ভালো হতো আর কি? ভালো হলে ভালোটাতে যাই। আচ্ছা স্যার, সবাইকে তাহলে ইমেল করে দিয়ে দিতে পারবো। হ্যাঁ, ও তুমি সবাইকে জাস্ট ফরওয়ার্ড করে দিবে। জি স্যার। ওকে, এখানে দেখো আমি দুইটা অ্যারো মার্ক দিয়েছি, এই স্কোয়ার ওয়েভ গুলো এই টাইপের হলো স্কোয়ার ওয়েভটা। তো একটা হলো রাইজিং এজ, যেটা 0 থেকে এই অংশটা হলো 0, আর এই অংশটা হলো 1। তো ডাবল ডাটা রেটের ক্ষেত্রে আমি এটা ড্র করেছি এটা বোঝানোর জন্য যে আগে সাধারণত এই রাইজিং এজ অথবা ফলিং এজ যে কাজ হতো, এই ডাবল ডাটা রেটে ওরা রাইজিং এজও ইউজ করে, ফলিং এজও ইউজ করে। তাহলে আগে যে সময় একটা কাজ হতো, একটা অর্ডার যেত, এখন এই সময় দুইটা অর্ডার যায়, যার জন্য ডাবল হয়ে যায়। এবং এই টেকনোলজিটা সাথে অ্যাডজাস্ট করে
এই ডিডিআরটা কাজ করে। এই টেকনোলজিটাই আসলে এই ডিডিআর এ ইম্পোজ করা হয়েছে, যার জন্য ডাবল ডাটা রেট বলা হয়। তো ডিডিআর এর ডিফারেন্ট ভার্সন আছে, ডিডিআর 1, 2, 3, ও ডিডিআর 2, 3, 4, 5 ইজ আপকামিং। তো ডিডিআর 2 তে আসলে ডিডিআর কে সাধারণত আমরা ডিডিআর 1 বলি, ডিডিআর 1 থেকে ডিডিআর 2 তে স্পিডটা ডাবল করার চেষ্টা করেছে, তারপরে ডিডিআর 2 থেকে 3 তে এটা ডাবল করার চেষ্টা করবে। তারপরে ডিডিআর তো দুইবার লিখা হয়ে গেছে, ডিডিআর 3 তুমি দেখো যে যতই আমরা ইনক্রিজ করি তার পারফরম্যান্স, মানে আমরা যতই নেক্সট জেনারেশনের দিকে যাচ্ছি বা নেক্সট ভার্সনের দিকে যাচ্ছি, তার পাওয়ার কনজাম্পশনটা আমরা কমানোর চেষ্টা করি, ব্যান্ডউইথটা বাড়ানো বা পারফরমেন্সটা বাড়ানোর চেষ্টা করি। তেমনি দেখো রিলিজ ডেট দেখলে ডিডিআর আসছে 98 সালে, তারপর 2003, 2007, 2014, 2020-এ ডিডিআর 5 আসার একটা সম্ভাবনা আছে। এখানে একটা টেবল আছে, এখানে তোমরা একদম লাস্টের যে কলাম, সেই কলামের আগের কলামটা ট্রান্সফার রেটটা দেখো, ওখানে তাদের গিগাবাইট পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডাটা সে ট্রান্সফার করতে পারে, এসরএম কতটুকু পারে, ডিডিআর 1 কতটুকু পারে, ডিডিআর মানে এটা রেঞ্জ, বিভিন্ন রেঞ্জ দেয়া আছে। মোটামুটি দেখো 2, 4, 8, 16 বা 17 ডাবল হচ্ছে ডিডিআর থেকে, ডিডিআর 1 থেকে 2, 2 থেকে 3, 2 থেকে 4, এগুলো ডাবল হচ্ছে। এখানে একটা এক্সাম্পল আছে, এটা অবশ্য আমি সিএসসি এর জন্য তৈরি করেছিলাম, তোমাদের জন্য তোমরা চাইলে স্কিপ করতে পারো এটা, বাট আমি একটু বলে রাখি। উইথ এ ডাটা, প্রবলেমটা হলো উইথ এ ডাটা বিং ট্রান্সফার্ড 60, তোমরা এই টেবিলটা জেনারেট করতে পারবে কয়েকটা, প্রথম যে ইয়াটা আছে ইন্টারনাল বা বাস ক্লক, এটার সাথে ক্যালকুলেট করে ডাটা রেট বা ট্রান্সফার রেট এগুলো তোমরা জেনারেট করতে পারবে। যে ডাটা বিং ট্রান্সফার 64 বিটস এট এ টাইম, তার মানে আমাদের যে বাস আছে, আমি যে বললাম যে রাস্তা, যেটা যে রাস্তাটা দিয়ে ডাটাটা পাস হয় মেমোরি থেকে বা মেমোরি থেকে প্রসেসরে, এই বাসের উইথ হলো 64 বিট, মানে 64টা বিট একসাথে যেতে পারে। তাহলে ডিডিআর যে এই র্যামটা কতটা ট্রান্সফার রেট আমরা পাবো, এই র্যামের ট্রান্সফার রেট কত হবে, এই র্যামের ট্রান্সফার রেটটা কত হবে, তার ট্রান্সফার রেটটা ক্যালকুলেট করতে হয় মেমোরির বাস ক্লক রেট। যেমন বাস ক্লক হলো 3 নাম্বার কলামে আছে, ধরো 133 মেগা, প্রথমটা ধরো 133, আমি এখানে একটু দেখাই তোমাদেরকে যে মেমোরি, ও সরি, বাস ক্লক রেট, এখানে বাস ক্লক আছে, ধরো আমরা 133 ধরলাম, যেহেতু ডাবল ডাটা রেট, তাহলে আমরা 2 দিয়ে গুণ করব, এটাকে 2 দিয়ে গুণ করলে 266 হয়। তারপর আমরা, তার মানে প্রতি সেকেন্ডে সে 266 মেগা বা মিলিয়ন ট্রান্সফারের অর্ডার দিবে, প্রতিটা ক্লকে সে 2টা অর্ডার দিবে,
তার রেট হলো এটা, ওই যে আমি একটু আগে যে ড্র করেছিলাম এরকম সাইকেল হলো 133 মিলিয়ন প্রতি সেকেন্ডে, এরকম সাইকেল হলো 133 মিলিয়ন। প্রতিটা সাইকেলে আছে 2টা করে ইনস্ট্রাকশন, তাহলে 2 দিয়ে গুণ করবে, তাহলে 266 মিলিয়ন এরকম ট্রান্সফারের অর্ডার দেবে সে। প্রতিটা ট্রান্সফারে আমার যাচ্ছে 64 বিট করে, তাহলে 64 দিয়ে গুণ করব, তাহলে একটা বিটের সংখ্যা হবে। এই বিটটাকে বাইটে কনভার্ট করার জন্য আমি 8 দিয়ে আবার ভাগ করব, তাহলে ফাইনালি আমি এই রেঞ্জে ডাটাটা পাবো। ঠিক আছে, যেমন 100 হার্জ ফর এক্সাম্পল, এখানে যদি 100 হার্জের ধরা হয়, 100 হার্জকে মাল্টিপ্লাই করার পরে 2 দিয়ে, ও এটা তো এসডি র্যাম, এটা হবে না। 100 হার্জকে মাল্টিপ্লাই করবো আমি 2 দিয়ে, তারপরে মাল্টিপ্লাই করব ডাবল ডাটা রেটের জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তারপরে 64 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে টোটাল কত বিট ট্রান্সফার হয় এটা পাবো আমি। পাওয়ার পরে 8 দিয়ে ভাগ করলে বিটটা হয়ে যাবে বাইট, বিটটা চেঞ্জ হয়ে বাইট হয়ে যাবে। তোমরা বুঝতে পারছো? জি স্যার। যেহেতু এটা রম নতুন মেমোরি, এখানে বেশ কয়েকটা রমের ক্যাটাগরি আছে। আমরা তাহলে তোমরা যেহেতু খাওয়া দাওয়া করো নাই, এখানে শেষ করে দিচ্ছি নাকি? জি স্যার। তোমরা কি আগামীকাল ক্লাস করবে? না স্যার। জি। তো রেস্ট নিবে, রান্না বান্না করবে? জি। আচ্ছা ঠিক আছে। না আগামীকাল চাইলে 9টার দিকে ক্লাস নিতে পারবো আমি। স্যার সংসার সামলাইতে হবে। সংসার, তোমাদের সংসার বাজার টাজার করতে হবে না? ওকে স্যার। ঠিক আছে, ভালো থাকো তাহলে। আর মিঠু, আসসালামু আমি আলাইকুম। তোমার ইমেইলে পাঠাচ্ছি, তুমি আমাকে ইমেইলটা মেসেঞ্জারে একটু দিবে? আমার মেসেঞ্জারে দিয়ে দাও। হ্যাঁ, ওকে, তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাস বৃহস্পতিবার আবার। আসসালামু আলাইকুম। বৃহস্পতিবারে 7টায়, যদি কোনো প্রবলেম হয় আগে পিছনে আমি তোমাকে জানাবো আমি। আচ্ছা স্যার। ওকে।